এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়েবাড়িতে অচেনা এক যুবকের সাথে ধাক্কা খেয়ে সোজা কাদায় পড়ে গেল মীরা। পরনের শাড়িটিতে কাদা লেগে ভরে গেছে। মীরার বান্ধবীরা তাকে ধরে কাদা থেকে টেনে উঠালো। অচেনা যুবকটি দাঁড়িয়ে আছে সরি বলার জন্য। মীরার বান্ধবীরা সবাই তেড়ে আসলো সে যুবকটির দিকে। তাদের মধ্যেও একজন বলে উঠল, চোখে দেখেন না, ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিলেন। এটা কোন ধরনের অসভ্যতা? অচেনা যুবকটি অপরাধী হয়ে বলে, সরি, আমি ওনাকে খেয়াল করিনি আসলে। অন্য একটি মেয়ে বলল, খেয়াল করিনি মানে কি? এভাবে কাউকে ধাক্কা দেয়? ছেলেটি আবার বলে। সরি বললাম তো। মীরা এবার সবাইকে থামিয়ে বলে, হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, কেন ওনাকে এইভাবে বলছিস? উনি তো সরি বলেছেন নাকি? এত কথা বাড়াস কেন? মীরার মুড অফ করে ওখান থেকে চলে গেল। শাড়িটি ওর খুব পছন্দের ছিল। এটা তার ভাইয়ের দেওয়া প্রথম শাড়ি। খুব যত্ন করে ও রেখে দিয়েছিল। ভেবেছিল ভাইয়ের বিয়ের সময় এটা পরবে, এবং সে পরেছিল। আজ তার ভাইয়ের হলুদ সন্ধ্যা। সে আজ তার ভাইয়ের দেওয়া শাড়িটি পরেছিল, কিন্তু সেটা অনুষ্ঠান পর্যন্ত গায়ে রাখতে পারল না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার। রুমের সে আলমারি থেকে অন্য একটা শাড়ি বের করে নিল। কাদাযুক্ত শাড়িটি পরিবর্তন করে নতুন শাড়ি পরে নিল। নিজেকে একটু পরিপাটি করে রুম থেকে চলে গেল সবার কাছে। পরপর 2 দিন বৃষ্টি হওয়ার পর আজ 4 দিন হলো রোদ উঠেছে। মীরাদের বাসার আশপাশ পরিষ্কার করে আজ ওদের বাসার সামনের জায়গাতে স্টেজ করা হয়েছে। তবে হাঁটার রাস্তায় একটু কাদা আছে। আজ সেই রাস্তাতেই মীরা পড়ে গেল। মীরা সবার সাথে যোগ দিল। হেসে হেসে বান্ধবীদের সাথে কথা বলছিল সে। হঠাৎ চোখ পড়ল তার ভাইয়ের পাশে থাকা একটা সুদর্শন ছেলের উপর। এই ছেলের সাথেই তো একটু আগে সে ধাক্কা খেলো। এই ছেলেটাকে আগে তো তার ভাইয়ের সাথে কখনো দেখেনি তাকে। ভাইয়ের ফ্রেন্ড? এইসব ভাবার মাথায় দেখলো তার ভাইয়া তাকে ডাকছে। মীরা পা চালিয়ে তার ভাইয়ের কাছে গেল। তার ভাইয়া তাকে দেখে বলে, মীরা, তোকে আজ একজনের সাথে পরিচয় করিয়ে দিব। তোকে সবসময় বলতাম না আমার একটা ফ্রেন্ড আছে, সে ভীষণ লাজুক। এই হচ্ছে আমার সেই লাজুক ফ্রেন্ড আহান। মীরার ভাই সামনে থেকে সরে গিয়ে তার ফ্রেন্ডকে দেখিয়ে দেয়। মীরা মুখে হাসির রেখা টেনে ছেলেটাকে বলে, আসসালামু আলাইকুম। ছেলেটাও মুচকি হেসে সালামের জবাব দেয়। মীরার ভাই বলে, জানিস, ও আমাদের থানায় নতুন পুলিশ ইন্সপেক্টর হিসেবে যোগ দিয়েছে। মীরার মুখ মলিন হয়ে গেল। পুলিশ? এই পৃথিবীতে যদি বিরক্তিকর কিছু থাকে তাহলে মীরার কাছে সেটা হচ্ছে পুলিশ। সে পুলিশদের একেবারেই দেখতে পারে না। তার ভাই আবার হাসতে হাসতে বলে, জানিস আহান, মীরা আবার পুলিশদের একটু সহ্য করতে পারে না, কিন্তু কি করে বুঝাই সব পুলিশ এক না। মীরার ভাই মিরাজের চোখ গেল মীরার পরনের শাড়িটির দিকে। মুহূর্তে সে যেন রেগে গেল। মিরাজ মীরাকে বলল, কি ব্যাপার, তোর পরনে এই শাড়ি কেন? মীরা আমতা আমতা করে জবাব দেয়, না মানে ভাইয়া, ওই শাড়িতে একটু কাদা লেগেছে। কাদা লাগলো কি করে? তোর কত শখ ছিল ওই শাড়িটি পরে তুই আমার হলুদ করবি। মিরাজের চেঁচামেচি শুনে সবাই ওখানে জড়ো হয়। মীরার ফ্রেন্ডরা এসে আহানকে দেখে বলে, ওই যে, উনিই তো মীরাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। মীরা চোখ রাঙিয়ে ওর ফ্রেন্ডদের বলে, তোরা চুপ থাকতে পারিস না? ওটা একটা অ্যাক্সিডেন্ট। উনি তো জেনে বুঝে আমায় ধাক্কা দেননি। এদিকে মীরার মা আর দাদি ওখানে এসে দেখেন মিরাজ বেশ রেগে আছে। মীরার দাদি বলেন, সামান্য একটা শাড়ির জন্য এমন করলে কেন ভাই? মিরাজ আরও রেগে যায়। সে তার দাদির মুখের উপর বলে, এটা সামান্য শাড়ি দাদি, এটা আমার প্রথম রোজগার করা টাকায় কেনা শাড়ি, যেটা আমি আমার বোনকে দিয়েছি। এই শাড়িটি খুব যত্ন করে আমার বোনকে তুলে রাখতে রেখেছি, একটা দাগও লাগাতে দেয়নি ও। মীরা সবসময় বলতো যে আমার বিয়েতে ও আমার দেওয়া শাড়িটি পরবে, কিন্তু ওর সেই শখের শাড়িতে আজ কাদা লেগে গেল। এই শাড়ির থেকেও আমি আরও ভালো শাড়ি ওকে এনে দিতে পারবো, কিন্তু এই শাড়িটাই একটা ভালোবাসা জড়িয়ে আছে, একটা স্মৃতি জড়িয়ে আছে। ওটা এভাবে নষ্ট হয়ে গেলে আমি কষ্ট পাবো না? আহান এবার নিজেকে অনেক অপরাধী ভাবলো। ও মিরাজকে নিচু কণ্ঠে বলল, সরি মিরাজ, আমি বুঝতে পারিনি। তুই চুপ থাক, এটা একটা অ্যাক্সিডেন্ট, আর পুলিশদের মাথা নিচু করে নয়,
মাথা উঁচু করে কথা বলতে হয়। এই বলেই মিরাজ একটা হাসি দিল। মীরা তার রুমে এসে একটা থালায় কয়েক রকমের ফুল ছিঁড়ে তার পাপড়িগুলো একসাথে করছিল। থালা সাজানো শেষে ওই থালাটা নিয়ে বের হচ্ছিল। এমন সময় হুট করেই তার রুমটা অন্ধকার হয়ে যায়। মীরা স্থির হয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ে। হঠাৎ আলো নিভে গেল কেন? বাড়িতেও দিব্যি আলো জ্বলছে। হুট করে পেছন থেকে কেউ মীরার মুখ চেপে ধরলো। মীরার হাত থেকে থালাটা পড়ে যেতে নিল, কিন্তু পেছনে থাকা ব্যক্তিটি থালাটা ধরে ফেললো। মীরা তার হাত দিয়ে মুখ ছোটাতে ব্যস্ত। মীরার আজব লাগছে, কে আবার তার মুখ চেপে ধরলো। ব্যক্তিটি মীরাকে ছেড়ে দিল। মীরার বেশ রাগ উঠলো। সে পিছন ঘুরে ব্যক্তিটিকে বলল, আপনি কে যে আমার মুখ চেপে ধরেছে? অদ্ভুত। ব্যক্তিটি বলে উঠল, তোমার গায়ের স্মেল তো তোর চেনা উচিত মিতো। আজ হঠাৎ এত অপরিচিত হয়ে গেলে কি করে? মীরা চমকে ওঠে। এ তো তার পরিচিত একজন, তার তুর্য ভাই। মীরার রুমে আলো জ্বলে উঠল। সামনে থাকা মানুষটির দিকে সে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি এখন তোর কাছে অপরিচিত ব্যক্তি। তুই এখন আমাকে অন্ধকারেও চিনিস না। মীরা বলল, এসব কি তুর্য ভাই? আমি তো বলিনি তুমি আমার অপরিচিত। তুর্য তার হাতে থাকা থালাটির থেকে কিছু ফুলের পাপড়ি নিয়ে মীরার মাথার উপর দিতে লাগলো। মীরার সামনের মানুষটিকে বোঝার চেষ্টা করছে কি চলছে তার মনে। তুর্য বলল, আমার হাতের স্পর্শ তোর অচেনা। মীরা বিরক্তি নিয়ে বলল, চুপ করবে একটু? তুমি এত লেট করে কেন এলে শুনি? তুর্য অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আগে আসলে তো তোকে কাদায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারতাম। মীরা ভ্রু কুঁচকালো। তুর্য জানলো কিভাবে সে কাদায় পড়ে গেছিল। তুমি জানো কিভাবে? আমার কাজিনরা বলেছে। মীরা বলল, নিচে চলো। মীরা তুর্যের হাত থেকে থালাটা নিয়ে নিচে চলে গেল। গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। সবাই মিরাজকে হলুদ লাগাচ্ছে। কেক, মিষ্টি সহ অন্যান্য আইটেম একটা একটা করে মিরাজকে খাওয়ানো হচ্ছে। ক্যামেরাম্যান ভিডিও করছে। মীরা তার ভাইয়ের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। মেহেদি লাগানো শেষ হলে সব কাজিনরা মিলে ঠিক করে নাচ গানের আসর হবে। প্রথমে হবে নাচ, আর নাচ করবে তুর্য ও মীরা। মীরাদের আগে থেকেই প্ল্যান ছিল তুর্য আর মীরা হলুদের অনুষ্ঠানে জুটি বেঁধে নাচ করবে। একজন একটা রোমান্টিক গান চালিয়ে দিল। তুর্য ও মীরার সাথে নাচ করছে। সবাই হাততালি দিচ্ছে। ওদের সুন্দর নাচ দেখে মুগ্ধ হয়ে আছে সবাই। আহান দূর থেকে দাঁড়িয়ে ওদের নাচ দেখছে। নাচ শেষে মীরা একটা চেয়ারে বসে পড়ে। মিরাজ আহানকে ডেকে উঠে। আহান ধীর পায়ে মিরাজের কাছে আসে। মিরাজ একটু হেসে বলে, চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বন্ধুর বিয়েতে এসেছিস, ও একটু মজা করবি, আনন্দ করবি তা না। আহান জবাব দেয়, আমি কি করব আবার? কেন গান গাইবি? তোর বন্ধুর বিয়ে বলে কথা। মিরাজ আহানের কথা শুনে না। সে সবাইকে জানিয়ে দেয় আহান এখন গান গাইবে। আহান পড়ে যায় মুশকিলে, তবু বন্ধুর মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়। মীরা চুপচাপ আহানের গান শুনছে। অন্যদিকে তুর্য একটু হলুদ নিয়ে এসে মীরার গালে ছোঁয়ায়। মীরা প্রথমে হকচকিয়ে যায়। তুর্য হাসতে হাসতে বলে, আমি এত ভয় পাচ্ছিস কেন? মীরা বলে, গানটা শুনি আগে, তারপর তোমার যত ইচ্ছে হলুদ লাগিও আমাকে। তুর্য মীরার পাশে বসে পড়ে। বুক পকেট থেকে একটা গোলাপ বের করে সেটার কাটা ছাড়িয়ে মীরার কানে গুজে দেয়। মীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তুর্যের দিকে। তুর্য মুচকি হেসে বলে, তোকে খুব সুন্দর লাগছে মীরা। হলুদের অনুষ্ঠান শেষ হলে সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। মীরা আর তার কাজিন এবং বান্ধবীরা একসাথে মীরার রুমে শয়। অন্যদিকে মিরাজের রুমে মিরাজ, তুর্য আর আহান শুয়ে থাকে। সবাই যখন ঘুমের রাজ্যে, তখন তুর্য চুপি চুপি ওদের রুম থেকে বের হয়ে যায়। তারপর আস্তে করে পা টিপে মীরাদের রুমের কাছে যায়। তখন একজন কাজিন দরজা খুলে দেয়। তুর্যর হাতে একটা মেহেদি। তুর্য গিয়ে ঘুমন্ত মীরার হাতে নিজের নাম লিখে দেয় মেহেদি দিয়ে। তারপর খুশি মনে ওখান থেকে বের হয়ে যায়। তুর্য যাওয়ার পর তার কাজিন দরজা লাগিয়ে দেয়। মীরার অজান্তে এসব প্ল্যান করে ওরা 3 কাজিন মিলে। সকালবেলায় নিজের হাতে মেহেদি দিয়ে তুর্যের নাম দেখে অনেকটাই অবাক হয়ে যায় মীরা। তার হাতে কি করে তুর্যের নাম এলো? মীরা নিজের কাজিন সবাইকে এক জায়গায় ডাকলো। তারা চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছে। মীরা গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, কাল রাতে আমার হাতে কে তুর্য ভাইয়ার নাম লিখে দিয়েছে? মীরার কাজিন দীপা বলে, আমরা জানি না মীরা। চুপ! ধমকের সুরে বলে উঠল মীরা। মীরার কাজিন ইরা বলল, তুর্য ভাই এসে লাগিয়ে দিয়ে গেছে। ইরার কথায় দিবা রেগে গিয়ে ওকে একটা চিমটি কাটে।
মীরা ভাবছে হঠাৎ তুর্য ভাই কেন তার নাম মেহেদি দিয়ে মীরার হাতে লাগাবে। দিবা টেনে নিয়ে গেল ইরাকে। মীরা বেশ চিন্তায় পড়েছে। ওদিকে ব্রেকফাস্ট করার জন্য মীরাকে ডাক দিল তার মা। মীরা হাত মুখ ধুয়ে নিচে চলে গেল। খাবার টেবিলে একপাশে মিরাজ ও আহান বসেছে, অন্যদিকে বসেছে দিবা, ইরা ও মীরা। একটা চেয়ার খালি পড়ে আছে। ওখানে এখনো পর্যন্ত তুর্যকে কোথাও দেখতে পায়নি মীরা। চুপচাপ সবাই খাবার খাচ্ছে। হঠাৎ করেই মিরাজ বলে ওঠে, আমরা দুপুর 12টার দিকে রওনা হব, তোর তাড়াতাড়ি রেডি হয়ে যাস। দিবা বলল, কেন, আমরা কি লেট লতিফ নাকি? তোমরা লেট লতিফ না, তোমরা হলে মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের সাজতে বহুত সময় লাগে, এত প্যারা আমি নিতে পারবো না গো। দিবা চুপ হয়ে যায়। মীরা ইরা মিটমিট করে হাসছে। আহান চুপচাপ তাদের কথা হজম করছে। তুর্য ফুট করে কোথা থেকে আসলো, এসে মীরার মুখোমুখি চেয়ারটায় বসলো। মীরা তুর্যকে দেখে রাগ দেখে ওখান থেকে চলে গেল। তুর্য ভাবছে মীরা হঠাৎ রেগে গেল কেন। তুর্য নিজে উঠে গেল। এসব দেখে বাকি সবাই আশ্চর্য হচ্ছে। কি হচ্ছে এটা? বারান্দায় দাঁড়িয়ে ফুলের গাছগুলো দেখছিল মীরা। এমন সময় তুর্য ওখানে আসে। মীরা তুর্যকে দেখে চলে যেতে নেয়। তুর্য মীরার হাত ধরে। মীরা থেমে যায়। তুর্য শক্ত গলায় বলে, কি হয়েছে বলবি মিরু? তুই না বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মীরা তুর্যর দিকে ফিরে তাকায়। মীরা তার হাত তুর্যর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এসব কি তুর্য ভাই? তুমি আমার অজান্তে আমার ঘরে এসে আমার হাতে মেহেদি লাগিয়েছো, তাও আবার তোমার নাম লিখে। কেন? তুমি জানো এই লেখাটা কেউ দেখলে কি হবে? তুর্য বলে, আমি চাই সবসময় তোর হাতে আমার নাম থাক, কারণ তুর্যকে থামিয়ে দিল মীরা। সে বলল, তুমি সত্যি একটা পাগল তুর্য ভাই। না জানি এটা কেউ দেখলে কিভাবে নেবে। তুই এত কথা ভাবছিস কেন? যা, একটু পর বের হব, রেডি হয়ে নে। আর হ্যাঁ, বেশি সাজবি না কিন্তু, না হলে তোকে পেতনির মতো লাগবে। কি? আমাকে পেতনির মতো লাগবে? তুমি এটা বলতে পারলে? হেইট ইউ। ওকে, আই লাভ ইউ টু। আমি তোমাকে হেইট ইউ বলেছি তুর্য ভাই, তুমি লাভ ইউ বলছো কেন? জলদি রেডি হ। তুর্য তাড়া দিয়ে চলে গেল ওখান থেকে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। একে একে সবাই বের হচ্ছে। মিরাজ তার বিয়েতে ড্রেস কোড রেখেছে। মেয়েরা পরবে সাদা ড্রেস আর ছেলেরা পরবে ব্ল্যাক ড্রেস। মিরাজ নিজেই আজ কালো শেরওয়ানি পরেছে। আহানও কালো পাঞ্জাবি পরেছে। তুর্য অপেক্ষা করছে মীরার জন্য। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মীরা এলো। সাদার সাথে গোলাপি রং মেশানো একটা গাউন পরেছে সে। সমস্ত মস্তক তার গোলাপি হিজাব দিয়ে আবদ্ধ করা। কাঁধের একপাশে সাদা ওড়না পিন আপ করে তা হাতের মধ্যে রেখেছে সে। তুর্য অবাক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক একটা শব্দ হচ্ছে ক্রমশ। একটা ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে তুর্যের মনে। তুর্যকে এমন ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মীরা বলল, তোমার আবার কি হলো? তুর্য নিজের হুঁশে ফিরে আসে। তুর্যের সাথে অন্য একজনও মীরাকে আর চোখে দেখছিল। সেটা হয়তো মীরা খেয়াল করেনি। তুর্য বলল, আটা ময়দা না লাগানোর জন্য ধন্যবাদ। তুমি কি বলতে চাও? আমি আটা ময়দা মাখি? কই, আমি তো বলিনি। তুমি বলেছো। তোমার সাথে আর কথা নাই আমার। বাই। মীরা চলে গেল। তুর্য পেছন থেকে ডাকলো, আরে শুনবি তো? ধুর, এমন কেন করে ভালো লাগে না। বিয়ে বাড়ির হই হুল্লোড়ের মাঝে আছে মীরা। সবাই অনেক মজা করছে, সেলফি তুলছে। মীরা জাহানকে ডেকে মীরা সহ ছবি তুলল। তুর্য একপাশে দাঁড়িয়েছিল। সে একটা ছবি মীরার সাথে তুলতে পারেনি আজ। ভীষণ রেগে আছে। মীরা স্টেজ থেকে নেমে গেল। হাঁটতে হাঁটতে নিজের চোখ ডলছে মীরা। চোখে কিছু একটা পড়েছে তার। হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়েছে তার খেয়াল নেই। একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায় তার। ছেলেটার হাতে জুসের গ্লাস ছিল। মীরার ধাক্কা লাগায় সেটা গিয়ে পড়ে ছেলেটার শার্টে। ফলে ছেলেটার শার্ট নষ্ট হয়ে যায়। ছেলেটা বেশ রেগে যায়। সাথে তার দুইটা বন্ধু ছিল। মীরা বলে, সরি ভাইয়া। ছেলেটা গরম হয়ে বলে, কিসে সরি? এখনই আমার শার্ট তুমি পরিষ্কার করবে। মীরা বলে, এখন এটা আমি কিভাবে পরিষ্কার করব? পরিষ্কার করবে তুমি? আমার শার্ট নষ্ট করেছে, আবার বলো সরি। মীরা টিস্যু দিয়ে ছেলেটার শার্ট মুছে দেয়। কিন্তু শার্টটা ভিজে গেছে এবং দাগ লেগে গেছে। ওই দাগ কিছুতেই উঠছে না। মীরা বলল,
ভাইয়া এটা তো উঠছে না। তুর্য তখন মীরার কাঁধে হাত রাখে। তুর্যকে দেখে মীরা ভরসা পায়। তুর্য জিজ্ঞেস করে কি হয়েছে। মীরা তাকে সব ঘটনা খুলে বলে। তখন তুর্য ছেলেগুলোকে বলে, সমস্যা কি ভাই? সরি বলেছে না? একটা ছেলে বলল, সরি বললি হয়ে গেল নাকি? তুর্য ওদের মারতে গেল। খুব বার বেড়েছিস। একটা মেয়েকে হেনস্থা করতে তোদের লজ্জা করে না? ওরা সবাই মিলে তুর্যের হাত দুটো ধরে বসে। তুর্য নিজেকে ওদের কাছ থেকে ছুটাতে ব্যস্ত। মীরা খুব ভয় পেয়ে যায়। ওরা কি এবার তুর্যকে মারবে? ঠিক তখনই আহান ওখানে উপস্থিত হয়। নিজের পকেট থেকে রিভলভার বের করে একটা ছেলের মাথায় ধরে। পুলিশ, এক্ষুনি ছাড় ওকে, না হলে এখানেই পুঁতে রেখে দিব। মীরা আহানের সাহস দেখে অবাক। তার ভাই বলেছিল ছেলেটা লাজুক, কিন্তু এখন দেখছে সে খুব সাহসী। ছেলেগুলো দৌড়ে ওখান থেকে পালায়। তুর্য ছাড়া পেয়ে আহানকে বলল, অনেক ধন্যবাদ আহান। ওরা আসলে খুব বাজে ছেলে, মীরাকে টিজ করছিল। আহান মীরার দিকে তাকায়। মীরা এতক্ষণ আহানের দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হলে মীরা চোখ সরিয়ে নেয়। তুর্য মীরার হাত ধরে তাকে এখান থেকে নিয়ে যায়। বিয়ে সম্পূর্ণ হলে তারা বাসার দিকে রওনা হয়। মীরা ছাদে দাঁড়িয়ে আছে। বাতাসে তার চুল উঠছে, শীতল হাওয়া বইছে, আকাশে উকি দিচ্ছে শত শত তারার দল। চাঁদ না থাকলেও আকাশ অনেক সুন্দর দেখাচ্ছে। এই নির্জন পরিবেশ মীরার খুব পছন্দের, তাই তো সবার থেকে আলাদা হয়ে সে এখানে এসেছে। নিজের মতো করে কিছুটা সময় কাটাতে বাড়িতে হইচই থাকা যাচ্ছে না। মানুষের গমগমে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ছাদে কেউ নেই, তাই মীরা ভাবলো কিছুক্ষণ ছাদে কাটানো যাক। মীরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মিরাজকে ছাদে আসতে দেখে মীরা, তার ভাই হঠাৎ ছাদে কেন আসছে? মিরাজ মীরার পাশ ঘেঁষে দাঁড়ায়। মীরা চুপ করে আছে। মিরাজ কি কিছু বলার জন্য এসেছে? নানান প্রশ্ন ঘুরছে মীরার মাথায়। মিরাজ মীরাকে বলে, তুর্যর সাথে তোর কি কোনো সম্পর্ক আছে মীরা? ভাইয়ের মুখে কথা শুনে বেশ চমকালো মীরা। সম্পর্ক? কিসের সম্পর্কের কথা বলছে তার ভাই? সরু দৃষ্টিতে তাকিয়ে মীরা বলে, কিসের সম্পর্ক ভাইয়া? তোর হাতে তুর্যর নাম লেখা মেহেদি দিয়ে। তুর্য কি শুধুই তোর কাজিন, নাকি তোর আর তুর্যর মাঝে কোনো সম্পর্ক আছে? মীরা এবার বুঝতে পারলো তার ভাই কি বোঝাতে চাইছে। সে সরাসরি তার ভাইকে বলল, আমি তুর্য ভাইয়ের নাম লিখিনি, এটা তুর্য ভাই লিখেছে। আমি জানিও না কখন সে এ কাজ করেছেন। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ভাইয়া, ট্রাস্ট মি প্লিজ। তুই যা বলিস আমি তাই বিশ্বাস করি বোন। আমি জানি তুই সত্যি বলছিস, কিন্তু তুর্য, আমি তুর্যর ব্যাপারে খুব সিরিয়াস। ও আমাকে জানাচ্ছে না কিছু। ক্লিয়ার করে কিছু একটা বলতো, তাও হতো। মীরা তার ভাইয়ের কথা কিছু বুঝলো না। মীরা প্রসঙ্গ পাল্টালো। সে বলল, ভাইয়া চল নিচে যাই। ভাবির সাথে কথা হয়েছে তোর? হয়েছে। আচ্ছা কেন? মীরা বলল, আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাব ঠিক ওভাবেই কাঁদবো, ভাবির মতোই। এই বোন, এভাবে বলবি না, ঠিক আছে? চল এখন। মিরাজ মীরার হাত ধরে তাকে নিচে নিয়ে গেল। মীরা তার ভাবের কাছে গেল। মীরা যেতে এক এক করে সবাই তার ভাবের কাছ থেকে চলে গেল। মীরা তার ভাবের সাথে খুশ গল্প শুরু করে দিল। এতে যদি কান্নাটা একটু থামায় সে। মীরা চায় তার আশেপাশের মানুষগুলো প্রাণ খুলে হাসুক। পেরিয়ে গেছে এক সপ্তাহ। সকালের মিষ্টি রোদে ঝলমল করছে পুরো শহর। মীরা সবে বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। মীরা ফেনী সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে, ইংরেজি নিয়ে। পথে ভীষণ জ্যাম বেঁধেছে। মীরা রিক্সা থেকে নেমে হাঁটা ধরল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে কলেজে ক্লাস শুরু হতে বেশি দেরি নেই। মীরা অস্থির হয়ে উঠল। দ্রুত হাঁটছে সে। এক সময় দৌড় দিল। এই দৌড়ে যেন তার জন্য কাল হলো। দৌড় দিয়ে কলেজে যাওয়ার আগে একজনের সাথে হালকা ধাক্কা লাগে মীরার। মীরা তাকে সরি বলে। বিপদ ঘটে তখনই। যার সাথে সে ধাক্কা খায় সেই ছেলেটাই মীরার হাতে একটা ব্যাগ গুজে দিয়ে দৌড়ে ওখান থেকে চলে যায়, যেন তার খুব তাড়া। মীরা হাঁ করে ছেলেটার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হাতে থাকা ব্যাগের দিকে তাকায় সে। এই ব্যাগটা তাকে কেন দিল ছেলেটা? এমন সময় ওখানে কজন পুলিশ কর্মকর্তা আসেন। মীরা তাদেরকে দেখে ভরকে যায়। তাদের মধ্যে একজন বলে, এই ব্যাগ তোমার কাছে কেন? তার মানে তুমিও এর সাথে যুক্ত? দেখো তো, স্টুডেন্ট মনে হয়, এরকম কাজ করতে লজ্জা করে না? মীরা পুরো তাজ্জব বনে গেল। এসব কি বলছেন তারা? ও কি করেছে? মীরা শান্ত হয়ে বলল,
আমি কি করেছি? কি বলছেন কি আপনারা? তুমি কি করেছো ওটা থানায় গেলেই জানতে পারবে। এই, ওকে নিয়ে চলো। মীরার মাথায় বাজ পড়ে। তাহলে কি ব্যাগে কিছু আছে যার জন্য ওরা তাকে সন্দেহ করছে? মীরা জোর কণ্ঠে বলে, আপনারা ভুল বুঝছেন। একটা ছেলে মাত্র আমার হাতে এই ব্যাগটা দিয়ে দৌড়ে চলে গেছে। এই ব্যাগ সম্পর্কে আমি অবগত নই। ধরা পড়লে না সবাই এরকম গল্প বলে। চলো থানায়। মীরাকে একটা মহিলা পুলিশ তার একটা হাত ধরে টানতে থাকে। মীরা বারবার বলেছে সে কিচ্ছু করেনি, কিন্তু কেউ তাকে বিশ্বাসই করছে না। থানায় বসে একটা ফাইল দেখছিল আহান। কপালে বিন্দু বিন্দু ঘাম লেপটে আছে, ভ্রুজোড়া খানিক পর পর কুচকাচ্ছে। এমন সময় দরজা থেকে একটা মেয়ের চেঁচামেচির আওয়াজে দৃষ্টি ফাইলের উপর থেকে সরে যায় আহানের। কৌতূহলে দরজার দিকে তাকিয়ে আছে সে। পুলিশরা একটা মেয়েকে ধরে নিয়ে এসেছে। মেয়েটিকে দেখে চোখ কপালে উঠে তার। ফাইলটা বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সে। অবাক হয়ে তাকিয়ে থাকে দরজার দিকে। ছাড়ুন আমাকে! চিৎকার করে ওঠে মীরা। সামনে তাকিয়ে আহানকে দেখতে পায় সে। এতক্ষণ রাগ যাচ্ছিল আহানকে দেখে, তার থেকে আরো বেশি পরিমাণ রাগ উঠেছে তার। আহান একজন পুলিশকে জিজ্ঞেস করে, আপনারা এনাকে এভাবে কেন নিয়ে এসেছেন? পুলিশটি বলল, স্যার, আমরা ওনার কাছে চোরাই ব্যাগ পেয়েছি। আহান বেকুব হয়ে যায়। চুরাই ব্যাগ? মীরা? রাগ দেখায় মীরা। এই জন্যই আমি পুলিশদের ঘৃণা করি। মানুষকে যাচাই বাছাই না করেই ধরে নিয়ে আসে। সত্যিটা কি সেটা একবারও জানতে চায় না। আহান বলে, ওনাদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি একটু বলবেন কি হয়েছে? মীরা অন্যদিকে মুখ ঘুরে নেয়। এই মুহূর্তে তার কথা বলার কোনো ইচ্ছে নেই। একজন পুলিশ বলে, আপনি ওনাকে চিনেন স্যার? আহান বলে, আপনাদের একটা কথা বলি, আপনাদের কয়েকজনের জন্যই কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। মানুষ পুলিশদের উপর থেকে ভরসা হারায়, যাকে তাকে বিনা অপরাধে ধরে নিয়ে আসেন। আসল লোককে তো ধরতেই পারেন না, আবার উল্টো যারা কিছুই করেনি তাদের নিয়ে আসেন। গায়ে থাকা পোশাকটার মর্যাদা রাখুন। সবাই মাথা নিচু করে থাকে। মীরার বিরক্তি লেগে ওঠে। হ্যাকে তো এখানে নিয়ে এসে কলেজে লেট করালো, তার উপর এই আহান ভাষণ শুরু করেছে। আহান মীরার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বলবেন কি? মীরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আমি কলেজে যাচ্ছিলাম, দেরি হচ্ছিল বিধায় একটু জোরে হাঁটা দিই, কিন্তু একটা ছেলের সাথে ধাক্কা লাগে। এরপর সে আমার হাতে একটা ব্যাগ গুজে দিয়ে দৌড় শুরু করে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওনারা এসে আমাকে যা তা বলেন। আমি ওনাদের বলেছি আমার কোনো দোষ নেই, তবু ওনারা শোনেননি। আহান ঠোঁটে ঠোঁট চেপে ধরে। তখন মীরা বলে, পরীক্ষার সময় যখন একটা বাজে স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্টের বেঞ্চের নিচে নকল ফেলে দেয়, আর সেই মুহূর্তে ম্যাজিস্ট্রেট এসে ওই নকলের কাগজটা দেখে ভাবে যে ভালো স্টুডেন্টটা নকল করেছে, অথচ সেই নকলের ব্যাপারে ভালো স্টুডেন্ট অবগত ছিলই না। ম্যাজিস্ট্রেট তাকে সাসপেন্ড করে। একটা ভালো স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যায়। আপনার পুলিশ ডিপার্টমেন্টের লোকগুলোও ঠিক ওই ম্যাজিস্ট্রেটের মতোই যাচাই বাছাই না করেই ভুল মানুষকে তুলে নিয়ে আসে। আহানের খারাপ লাগলো। এখন কেউ যদি জানতে পারতো যে মীরাকে পুলিশ ধরে নিয়ে এসেছে, তখন মীরার জীবনে একটা দাগ লেগে যেত। কেউ এটা জানতে চাইবে না যে কেন থানায় নিয়ে আসা হলো, বরং সবার এটা মাথায় থাকবে যে ও থানায় পা রেখেছে। আহান বলে, এমনটা আর হবে না মিস, সরি সবার তরফ থেকে। মীরা বলে, তাহলে আমি কি এখন যেতে পারি? আহান বলে, জি আসুন আপনি। মীরা থানা থেকে বেরিয়ে গেল। আজ আর তার কলেজে যাওয়া হলো না। সব শেষে সে সিদ্ধান্ত নিল সে বাসায় চলে যাবে। থানার রোডে দাঁড়িয়ে আছে একটা রিক্সা বা অটোর জন্য। এটা আবার একটা ঝামেলা। থানার সামনে কেউই গাড়ি দাঁড় করাতে চায় না। মীরা বাধ্য হয়ে হাঁটা ধরে। কিছু দূরে যেতেই একটা বাইক এসে থামে ওর সামনে। বাইকারের হেলমেটটা খুলতেই মীরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তুর্য এসেছে। মীরা বলে, ভালো সময় এসছো, চলো বাসায় যাই। তুই এখানে কি করছিস? কলেজে যাসনি? তুর্যর প্রশ্ন। মীরা খানিক চুপ থেকে বলে, মাথা ব্যথা করছে, বাসায় যাই প্লিজ। তুর্য মীরাকে একটা হেলমেট দিল। মীরা সেটা পরতেই তুর্যের পিছনে বাইকে বসলো। তুর্য বাইক স্টার্ট দিল বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। মাথার উপর খাড়া রোদ, খাখা করছে চারপাশ। বাসায় যেতে যেতে মীরার ক্লান্ত মাথাটা নুয়ে দিল তুর্যের পিঠে।
তুর্য সেটা বুঝতে পেরে মীরার এক হাত শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে, অন্য একটা হাত দিয়ে বাইক চালাচ্ছে সে। কিছুক্ষণের মধ্যেই বাসার সামনে চলে আসে ওরা। তুর্য মীরার হাতটা নিজের হাতের মুঠোয় রেখে বাইক থেকে আস্তে করে নেমে পড়ে, তারপর আস্তে করে মীরাকে ধরে বাইক থেকে নামায়। মীরা এতটাই ক্লান্ত যে চোখ মেলে তাকাতেই পারছে না। তুর্য ভাবছে সে কি করবে, কপালে চিন্তার ভাঁজ। চট করে মীরাকে সে কোলে তুলে নিল, কিচ্ছু ভাবলো না, সোজা বাসার ভেতরে ঢুকে গেল। এদিকে তুর্যের কোলে মীরাকে দেখে পরিবারের লোক সবাই ঘাবড়ে যায়। মীরার পরিবারের লোকেরা সবাই খেতে বসেছিল, কিন্তু তুর্য মীরাকে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকলেই চমকে ওঠে সবাই। মীরার মা দৌড়ে এসে অস্থির হয়ে বলে ওঠে, মীরা, কি কি হয়েছে আমার মেয়ের? তুর্য নিজের কোল থেকে মীরাকে নামিয়ে তাকে সোফায় শোয়ালো। মীরার দাদি হঠাৎ করে বলে উঠল, এই ছেলে আমাদের মেয়ের সাথে কি করেছো? মীরার দাদির কথায় তুর্য বিস্মিত হলো। বাসার সবাই বিরক্ত বোধ করলো। মীরার মা তার শাশুড়িকে বললেন, বাজে কথা বলবেন না মা, ও আমার ভাইয়ের ছেলে। কি বলছেন এসব আপনি? মীরার দাদি বলে, আজকালকার ছেলে মেয়েদের উপর বিশ্বাস নেই। মীরার বাবা বললেন, আহ মা, থামো তো তুমি। তুর্য নিচু স্বরে বলল, ফফিমা, মীরার হঠাৎ মাথা ব্যথা ওঠে। তীব্র গরমে হয়তো তা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। ওকে দেখে রেখো। আর কোনো কথা না বলে তুর্য ওখান থেকে বেরিয়ে গেল। মনে একটু কষ্ট পেয়েছে মীরার দাদির কথা শুনে। সে মীরার ক্ষতি করবে, যা সে কল্পনাতেও আনে না। কল্পনাতে মীরাকে নিয়ে এক অন্য স্বপ্ন বুনে রেখেছে সে। পরন্ত বিকেল, সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে। মানুষের শোরগোল, বাচ্চাদের চিৎকার, পাখির টুকটাক কিচিরমিচির আওয়াজ কানে ভেসে আসছে। মীরা ছাদে এসেছিল শুকাতে দেওয়া কাপড়গুলো নিয়ে যেতে। কাপড়গুলো হাতের মধ্যে রেখে ছাদে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। নিচে তাকিয়ে দেখে তাদের গলির মধ্যে বাচ্চারা ক্রিকেট খেলছে। কয়েকজন মানুষের যাতায়াত সেখানে। মীরা বাচ্চাদের খেলা দেখছে। শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় দল বেঁধে তারা খেলা করত। মীরার পাশে এসে দাঁড়িয়ে রইল তার নতুন ভাবি। সে এক পলক তার ভাবির দিকে তাকিয়ে আবারও খেলা দেখায় মনোযোগ দিল। তার ভাবি তাকে বলল, সূর্য ভাইয়ার সাথে তোমার কি কিছু হয়েছে? মীরা চমকে উঠল, দৃষ্টি রাখলো তার ভাবির চোখে। সে বলে, মানে তুর্য ভাইয়ার সাথে আবার আমার কি হবে? তুমি অজ্ঞান অবস্থায় তুর্য ভাইয়ার কোলে ছিলে, আর দাদি তা দেখে কিছু কথা শুনিয়ে দিয়েছে। ভাইয়া বোধহয় কষ্টও পেয়েছে। কি বলেছে দাদি? তুমি বলো কি হয়েছে? মীরার ভাবি তাকে সব কথা খুলে বলে। মীরার চোখ কপালে উঠে যায়। তার দাদি তুর্যকে এসব বলেছে, এই জন্যই বুঝি জ্ঞান ফেরার পর তুর্যকে সে দেখেনি। মীরার ভীষণ খারাপ লাগলো। এ বিষয়ে সে তুর্যর সাথে কথা বলে ক্ষমা চেয়ে নেবে। না জানে তুর্য কতটা কষ্ট পেয়েছে। তাই হয়তো এতক্ষণে একটা মেসেজও সে মীরাকে দেয়নি। দিনপঞ্জিকায় শুক্রবার, আর শুক্রবার মানে ছুটির দিন, খেটে খাওয়া মানুষদের আরাম করার দিন। বিশেষও বটে, শুক্রবার মানেই জমা। শুক্রবার দিনটি অন্য দিনের চেয়ে একটু বেশি ভালো লাগে সবার। কথায় বলে দিনের সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার। মীরা এই মুহূর্তে তার মামার বাসায় আছে। আজকে মীরার বড় মামিরা তার ভাই ভাবিকে দাওয়াত দিয়েছে। সেই সাথে মীরাকেও আসতে বলেছে। মীরা একটা সুযোগ খুঁজছিল বাড়িতে যাওয়ার। সূর্যর দেখা নেই কয়দিন, না আছে কোনো যোগাযোগ। মীরা বুঝতে পারলো দাদির কথায় ভীষণ মন খারাপ লেগেছে তুর্যর। মীরা তার ভাইয়া ভাবির সাথে সোফায় বসে আছে। তার বড় মামি তাদের নাস্তা দিয়েছেন। তার বড় মামা তাদের সামনে বসে গল্প করছেন। অন্য দিন হলে তো তুর্য মীরার গলার আওয়াজ পেলে চলে আসে, কিন্তু আজ ওর সামনে আসছে না কেন? মীরা হালকা কিছু মুখে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, আসছে একটু। মীরা ওখান থেকে উঠে যায়। রান্নাঘরের পাশ দিয়ে যেতে নিলে তার মামি তাকে দেখে ডাক দেয়। মীরা থেমে যায়। মীরার মামি তার কাছে এসে বলে, কোথায় যাচ্ছিস? মীরা আমতা আমতা করে বলে, ওই ওয়াশরুমে যাচ্ছি একটু। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আমি আজ তোর পছন্দের একটি জিনিস বানিয়েছি, টেস্ট করে দেখিস। মীরা পাশ কাটিয়ে চলে আসে। পা চালিয়ে সোজা তুর্য রুমে ঢুকে যায় সে। তুর্য তখন শুয়েছিল। মীরা তুর্যর ব্যাডের কাছে গিয়ে তুর্যকে ডাক দিল, তুর্য ভাই। তুর্য চোখ খুলল। মীরাকে দেখে লাফ দিয়ে ব্যাড থেকে উঠে যায় সে। তুর্য দরজার দিকে তাকিয়ে বলে, তুই? কেউ দেখেনি তো আসতে? মীরা আরও অবাক হয়।
সে তুর্যের রুমে বহুবার এসেছে, কই তুর্য তো এমন প্রশ্ন কখনো করেনি। তাহলে মীরা বলে, তুমি খুব খারাপ তুর্য ভাই। কেন? দাদি তোমাকে কি না কি বললো তার জন্য তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে? আমি কথা না বললে এবার কি আসে যায় মিউ? আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে তোর আশেপাশে থাকাটা। তোর সাথে মিশলেই কথা ওঠে, যেটা তোর জন্য ভালো না। তাই আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি, তোর সামনে যাওয়াটা বন্ধ করে দিয়েছি। মীরা তুর্যের সামনে বসে পড়ে। এসব তুমি কি বলছো? আমরা কাজিন, তুমি, আমি, দিবা, ইরা আর মিরাজ ভাইয়া, আমরা সবাই তো একসাথেই সময় কাটাই, কত মজা করি। আর কি বলো এসব তুমি? ওদের সাথে থাকা আর তোর সাথে থাকা এক নয় মিরু। তুমি আর আমার সাথে কথা বলবে না তুর্য ভাই, আর আমাদের বাড়ি যাবে না? এত ইগো তোমার? আমার কোনো ইগো নেই মিরু। তুমি আমায় কষ্ট দিচ্ছ তুর্য ভাই। মনে হচ্ছে এর সব কিছুর জন্য আমিই দায়ী। আমার জন্যই তুমি আমাদের বাড়িতে যাও না। নিজেকে দোষ দিস না, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। সত্যি তুমি খারাপ তুর্য ভাই। মীরার চোখের কোণে জল এলো, এক্ষুনি তা গড়িয়ে পড়বে। মীরা চোখে জল নিয়ে ওখান থেকে চলে গেল। তুর্য মীরার যাওয়ার পানে তাকিয়ে আছে। তোর চোখের জল আমি একদমই সহ্য করতে পারি, কাঁদিস না মিরু। দুপুরের দিকে সবাই খেতে বসলো। তুর্য নিচু হয়ে খাবার খাচ্ছে, কারোর সাথে কোনো কথা নেই। এই বিষয়টা মিরাজের ভালো লাগেনি। হঠাৎ তুর্যর হলোটা কি? কারোর সাথেই কোনো কথা নেই, হাসি নেই। যে ছেলেটা মিরাজকে দেখে লাফিয়ে উঠতো, মজা নিত, আজ সে চুপ কেন? মিরাজকে বিষয়টা ভাবাচ্ছে। সেদিনের পর থেকেই তুর্য ওদের বাসায় যায়নি, মিরাজকেও কল দেয়নি। তাহলে কি দাদির কথায় তুর্য কষ্ট পেয়েছে? মীরা তুর্যর দিকে তাকালো। কি করে পারছে সে এত চুপ করে থাকতে? তুর্য তার রুমে ছিল। হুট করেই মিরাজ প্রবেশ করে। তুর্য চমকে যায়। মিরাজ বলে, সমস্যা কি তোর? কথা নাই, কিচ্ছু নাই, হলোটা কি? তুর্য মলিন হেসে বলে, কই কি হবে আমার? দাদির কথা নিয়ে পড়ে আসিস? না তো, এমনি মন ভালো নেই। মিরাজ তুর্যর কাছে গিয়ে বসলো। তুর্য মাথা নিচু করে রইল। মিরাজ বলল, একটা কথা ক্লিয়ারই বলবি। তুর্য মাথা তুলে মিরাজের দিকে তাকালো। কি কথা? তুই মীরাকে ভালোবাসিস? মিরাজের প্রশ্নে তুর্যর মুখে থমথমে হয়ে গেল। এই প্রশ্নের জন্য অপ্রস্তুত ছিল সে। চোখ এদিক ওদিক ঘোরাচ্ছে। মিরাজ আবারও প্রশ্ন করলো, ভালোবাসি, তোর বোনকে আমি ভীষণ ভালোবাসি মীরা। আমার খুব কষ্ট হয় যখন মীরা আর আমাকে নিয়ে কথা হয়। আমি চাই না আমার জন্য মীরাকে কেউ কিছু বলুক। আমার বোনকে বলতে পারবি তোর ভালোবাসার কথা? পারবো, কিন্তু ও আমায় মেনে নিবি? তুই বলে দেখ, পরেরটা আমি দেখব। তুই আমার সত্যিকারের বন্ধু মিরাজ। তুর্য, তুই আর মীরা আমার কাছে অনেক কিছু। তাছাড়া আরো একজন আছে, আহান, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। প্রবল ব্যাগে বাতাস হচ্ছে, এক্ষুনি ঝড় শুরু হবে। সবাই ছুটোছুটি করছে। সময়টা বিকেল। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির হাওয়া গায়ে মাখছিল মীরা। তার সঙ্গে ছিল তার নতুন ভাবি। ঝড় উঠেছে দেখে মীরা তার ভাবিকে বলে, চলো আম তরি, আম কুড়াবো। মীরার ভাবি মলিন হেসে বলে, এই তুফানের মধ্যে তুমি আম কুড়াবে? মীরা কোনো কিছু শুনল না। তার ভাবির হাত ধরে তাকে টেনে নিয়ে গেল তাদের বাড়ির সামনে থাকা বিশাল দুটো আম গাছের তলায়। শত শত আম ধরে আছে, কিছু আম নিচে পড়ে আছে। মীরা আর তার ভাবি মিলে একটা ঝুড়িতে আম কুড়িয়ে রাখছে। মীরার ভাবি বাতাস দেখে বলে, মীরা চল, বাতাসের ধুলো উঠছে, অনেকগুলো হয়েছে, আর কুড়াতে হবে না। মীরা বলে, তুমি যাও, আমি আর দুটো নিয়ে আসছি। কি? মীরার ভাবি আম ভর্তি ঝুড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। মীরা আরো কয়েকটা আম হাতে নিল। এদিকে বাতাসে মীরার চুল এলোমেলো হয়ে আছে। খোলা চুলগুলো চোখে এসে বারবার বিরক্ত করছে তাকে। ধুলো এসে চোখের ভিতর ঢুকে গেছে। মীরা চোখ মিলে তাকাতেও পারছে না। আম গাছের একটা ডাল ইতিমধ্যেই ভেঙে গেছে, কিন্তু সেটা এখনো আম গাছে ঝুলে আছে। বাতাসে সেটাও আর রইল না। ধূপ করে পড়তে নিল, তাও আবার মীরার মাথার উপর। মীরা একটুখানি চোখ মেলে তাকাতে দেখলো ডালটা তার মাথার উপরেই পড়ছে।
মীরা ভয় পেয়ে গেল। আচমকাই একটা হাত মীরাকে টেনে নিল, বাঁচিয়ে দিল অনেক বড় বিপদ থেকে। কারো শরীরের সাথে মিশে রয়েছে সে। একটু আগের ঘটনায় বুকের ভেতর কেমন উথাল পাথাল করছে। আজই কিছু একটা হয়ে যেত তার, কিন্তু তাকে কে বাঁচালো? কার সংস্পর্শে রয়েছে সে? মীরা উপরে চোখ তুলে তাকে দেখে চেনা একজন মানুষ। ধুলো পড়ায় মীরার চোখ লাল হয়ে পানি পড়ছে চোখ থেকে। সে অশ্রু ভেজা চোখ নিয়ে মীরা আহানের দিকে তাকিয়ে আছে। সাথে সাথেই সে আহানের থেকে দূরে সরে গেল। আহান তখন বলল, ঝড় উঠেছে দেখতে পাচ্ছেন না? যান ভেতরে যান। মীরা খানিকটা কেঁপে উঠল আহানের ধমকে। মনে মনে ভাবছে তার ভাইয়ের লাজুক বন্ধু ধমকও দিতে জানে। মীরা এক দৌড়ে বাড়ির ভেতর। আহান তার বাসায় যাচ্ছিল, কিন্তু ঝড় উঠায় সে ভাবে মিরাজের বাসায় কিছুক্ষণ থেকে যাবে। কিন্তু বাড়ির সামনে আসতে দেখে মীরা আমনি এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, আর একটা ডাল মীরার মাথার উপর পড়ছে। সাথে সাথেই মীরাকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। আহান এখন মিরাজদের বাড়ির ভেতরে। মিরাজ আজ আহানকে জোর করে তাদের বাড়িতে রেখে দিয়েছে। রাতে রান্না হয়েছে, আহানকে খেতে দেওয়া হলো। আহান লাজুক স্বরে বলল, আন্টি, এগুলোতে কি ঝাল আছে? মীরার মা বলেন, হ্যাঁ, আমরা সবাই তো মোটামুটি ঝাল খাই, তাই ঝালই রান্না করেছি। আন্টি, আমি তো ঝাল খেতে পারি না, আমার অ্যালার্জি আছে। মীরার মা লজ্জা পেয়ে গেলেন। ইস, ছেলেটাকে এবার কি খাবেন উনি? মিরাজ বলল, সরি আহান, আমি ভুলেই গেছিলাম যে তুই ঝাল খাস না। দাঁড়া, আমি অনলাইন থেকে খাবার অর্ডার করছি। আহান বলে, এই থাক, আমি বোধহয় খেতে পারবো। মীরার মা ধমক দিয়ে বলেন, এই ছেলে রাখো, আমি তোমার জন্য অন্য কিছু বানিয়ে আনছি, এসব খেতে হবে না তোমাকে। মীরার মা চট করে রান্নাঘরে গেলেন। দুটো ডিম ভেজে দিলেন, মসুর ডাল ভুনা করে নিলেন তাড়াতাড়ি করে। প্রায় 10 মিনিটের মতো লাগলো তার, কিন্তু লজ্জা লাগছে এগুলো দিতে। ভালো মন্দ রান্না করলো, কিন্তু ঝাল দেওয়ায় ছেলেটা খেতে পারলো না। মীরার মা নিচে হয়ে নিয়ে এলেন খাবার টেবিলের সামনে। মিরাজ আর আহান এতক্ষণ ধরে ফোন চাপছিল। আহানের জন্য মিরাজও খায়নি। দুজন মিলে ফোন চাপছে দেখে মীরার মা এক ধমক দিলেন, খাওয়ার সময় কিসের ফোন? হ্যাঁ, আহান নিচু হয়ে রইল। মীরার মা আহানের পাতে ডিম দিলেন, সামনে রাখলেন ডাল ভুনা। আহান হেসে বলল, ডাল ভুনা আমার অনেক পছন্দের আন্টি, ধন্যবাদ। মীরার মা মলিন হেসে বললেন, আসলে কি রান্না করব এই কম সময়ে ভেবেই পাচ্ছিলাম না, তুমি ভালো করে খাওয়াতেই পারলাম না। আহান বলে, আরে আন্টি, ব্যাপার না, আমি অন্য একদিন এসে খেয়ে নিব আপনার হাতের রান্না। মীরা ডাইনিং টেবিলে এসে দেখে আহান মাংস রেখে ডিম ভাজি আর ডাল ভুনা দিয়ে ভাত খাচ্ছে। মীরা তার ভাবিকে ফিসফিস করে বলছে, ব্যাপার ভাবি, এসব কি? মীরার ভাবি বলে, ঝালে ভাইয়াটার অ্যালার্জি আছে, আর তুমি তো জানো আমরা কি পরিমাণে ঝাল খাই, তাই মা তাড়াতাড়ি এসব রান্না করে দিয়েছেন। মীরা চুপচাপ ডাইনিং টেবিলে বসলো, কোনো দিকে না তাকিয়ে ডাল দিয়ে খাওয়া শুরু করে। মীরার মা আর মিরাজ মীরার কাণ্ড দেখে অবাক। মীরা হঠাৎ মাংস ছেড়ে ডাল দিয়ে কেন খাচ্ছে? মীরার মা বলে, মাংস খা, শুধু ডাল কেন খাচ্ছি? মেহমান ডাল খাচ্ছে, আর আমি কিনা মাংস খেয়ে তাকে অপমান করব? এটা আমি পারবো না, সরি। মীরা খেয়ে তাড়াতাড়ি উঠে গেল। আহান ভাবছে মীরা তার এত কিছু ভেবেছে। মীরার ভাবনা অন্যরকম, যা সে মিরাজের হলুদের দিনেই বুঝে গেছে। আকাশে কালো মেঘের দল ছুটে বেড়াচ্ছে, পাখিরা ঝাঁকে ঝাঁকে এই গাছ থেকে ওই গাছে উঠছে, মৃদু বাতাস হচ্ছে। এই বুঝি আবারও একটা ঝড় উঠবে। কলেজের ক্লাস শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে আছে মীরা। ঝড় ওঠার আগেই তাকে বাসায় পৌঁছাতে হবে। মীরার বান্ধবী পাশ থেকে বলল, কিরে, ঝড় তো শুরু হয়ে যাবে, বাসায় যাবি না? মীরা তার বান্ধবীর দিকে আর চোখে তাকালো। বাসায় যাওয়ার জন্যই তো রিক্সা দেখছি, কিন্তু রিক্সা তো পাচ্ছি না, একটাও খালি নেই। আমি বলি কি, তুই আজ আমার বাসায় চল, কলেজ থেকে তো আমার বাসা দূরে নাই। না রে, বাসায় না জানিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরে তুই তো ঝড়ে আটকে পড়বি, তাহলে বাসায় গিয়ে না হলে কল করে দিবি। না দোস্ত, তুই যা। মীরার বান্ধবী আর কথা বাড়ালো না, সে চলে যেতে লাগলো তার বাসায়। মীরার বিরক্তি লাগছে, বাতাস হচ্ছে। হুট করে একটা বাইক এসে থামলো মীরার সামনে।
মীরা তাড়াতাড়ি সেই বাইকে উঠে বসে। বাইকারের কাঁধে হাত দিয়ে বলে, তাড়াতাড়ি চলো তুর্য ভাই, অবশেষে তুমি এলে। আজ খুব দেরি হয়ে যেত। তুর্য হেসে বলে, আমি থাকতে তোর কিচ্ছু হবে না তুর্য। বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় বসে কাঁচা আম লবণ মরিচ দিয়ে মেখে খাচ্ছে মীরা, তার ভাবি ও তুর্য। তুর্য একটু আগে আম মেখে এনেছে। তুর্যর একটা গুণ হলো সে টক খেতে খুব পছন্দ করে, ঠিক মেয়েদের মতো। টক খাওয়ার কম্পিটিশন হলে তুর্য সব মেয়েকেই হারিয়ে দিত। মীরা মাঝে মাঝে ভাবে এত টক কিভাবে খেতে পারে ছেলেটা। তুর্য আম খেতে খেতে বলল, আজ একটা কম্পিটিশন হয়ে যাক মিয়া, দেখি কি বেশি টক খেতে পারে। মীরা ভ্রু কুচকে বলল, আমি বাবা নাই, তোমার সাথে কম্পিটিশন করতে গিয়ে আমার রাতের খাওয়াই হবে না, দাঁত টক হয়ে যাবে। তুর্য বাঁকা হেসে বলল, তুই পারবি না, এই তুর্যকে হারানো এত সহজ না। মীরা বলে, হ্যাঁ, কোন নবাব এলেন রে, ওনাকে নাকি আমি হারাতে পারবো না? তাহলে প্রতিযোগিতা করে দেখা। তুর্য ভাই দেখো, অন্যদিন, আজ না, ভালো লাগছে না। মীরার কথা শুনে তুর্য অস্থির হয়ে গেল। সে মীরার কপালে হাত রেখে বলল, শরীর খারাপ তোর? ভালো লাগছে না কেন? মীরা দুই ঠোঁট প্রসারিত করে একটু হেসে বলে, তুমি একটু বেশি ভাবো। তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? কেন, আর বুঝি তোমার কাজই নেই? তুই আর সবাই এক না, তুই আমার কাছে আলাদা। মীরা তুর্যর চোখ পানে চাইল। আলাদা বলতে কি বুঝিয়েছে তুর্য? মীরার ভাবি অনেকক্ষণ আগেই নিচে চলে গেছে, তাই তুর্য আর মীরার কথাবার্তা সে শুনতে পায়নি। মীরা উঠে দাঁড়িয়ে যায় বসা থেকে, তারপর বলে ছাদ থেকে নিচে চলে আসে সে। আর তুর্য ওখানে দেবদাসের মতো দাঁড়িয়ে থাকে মীরার চলে যাওয়ার পানে তাকিয়ে। রাত তখন 9টা বেজে 35 মিনিট। নিজের পড়ার টেবিলে বসে পড়ছিল মীরা। পড়ার ফাঁকে হঠাৎই মীরার চোখে ভাসতে লাগলো সেদিনের কথা, যেদিন ঝড়ে আম কুড়াতে গিয়ে আম গাছের একটা ডাল ওর মাথায় পড়ছিল, কিন্তু সেটা পড়ার হাত থেকে তাকে বাঁচিয়ে দেয় আহান। কিভাবে একটানে আহানের বুকের সাথে মিশেছিল সে সেটাই ভাবছে। আহান ছেলেটা খারাপ না, ভালোই। মীরা মনে হেসে ওঠে। পরক্ষণই নিজে নিজে বলতে থাকে, আশ্চর্য, আমি হাসছি কেন, আর কি ভাবছি এসব আমি? ধুর, কি। মীরা পড়ায় মনোযোগ দিল। একটু পরে কলিং বেলের শব্দে মীরার ধ্যান ভাঙে। মীরার মনে কৌতূহল জাগে, কে এলো এখন? মোটামুটি এই সময়ে সবাই বাসায় থাকে, তাহলে কে এলো? মীরা পড়ার টেবিল থেকে উঠে নিজের রুম থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে এসে দরজার কাছে যায়। দরজা খুলেই সামনের মানুষটিকে দেখে মীরা বেশ অবাক হয়। কি বিধ্বস্ত অবস্থা তার, চোখের নিচে তাকানো যাচ্ছে না, লাল হয়ে আছে চোখ, আর ফুলেও আছে, এলোমেলো হয়ে আছে চুল। আহান মীরার সামনেই হন হন করে ভেতরে ঢুকে গেল। চোখ বুলিয়ে কাউকে খুঁজতে লাগলো সে। মীরা বলল, হয়েছে আপনার এমন অবস্থা কেন? আহান দ্রুত গলায় বলে, মিরাজ, মিরাজ কোথায়? ভাইয়া তোর ঘরে। আর ও। আহান মিরাজের রুমে যেতে নিলেই মীরা আহানের হাত ধরে বলে, ড্যাডি কি করছেন আপনি? ভাইয়া ভাবি আছে ওখানে, এভাবে হুট করে ঢোকা যায় নাকি? দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি ভাইয়াকে। আহান থেমে গেল, অস্থির হয়ে গিয়েছিল সে। মীরা মিরাজের ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কায়। মীরার পেছন থেকে আহানও আসে ওখানে। মিরাজের বউ দরজা খুলে দেয়। মীরা ভেতরে ঢুকে মিরাজ জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা বলে, তোর বন্ধু আহান এসছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, স্বাভাবিক লাগছে না তাকে, তোকে ডাকছে। মীরার কথা শেষ না হতেই ঝড়ের গতিতে এসে আহান মিরাজকে ঝাপটে জড়িয়ে ধরে। মিরাজের বউ আর মীরা কৌতূহল নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। মিরাজ ইশারা দিয়ে তার বউকে চলে যেতে বলে, কিন্তু মীরা থেকে যায় ওখানে। আহান নরম গলায় বলল, আর পারছি না দোস্ত, সহ্য হচ্ছে না আমার। মীরা চমকালো, চোখের পাতা ঝাপটালো। মীরার ভালো লাগলো না আহানের কণ্ঠস্বর, কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছে বোধহয়, তাই একটু কান্না মিশ্রিত কণ্ঠ হয়ে আছে। কি হয়েছে আহানের? মিরাজ দেখলো মীরা দাঁড়িয়ে আছে স্থির হয়ে। মিরাজ মীরাকে ইশারা দিল চলে যাওয়ার জন্য। মীরা চিন্তিত হয়ে প্রস্থান করলো ওখান থেকে। ড্রয়িং রুমের সোফাতে বসে আছে মীরার দাদি আর আব্বু। মীরার আম্মু ও মীরার ভাবি মিলে রাতের খাবার সাজাচ্ছেন টেবিলে। মীরার দাদি পান চিবোচ্ছেন। হঠাৎ তিনি দেখলেন আহান আসছে ভেতরের রুম থেকে, আসছে মিরাজও।
ওদের পেছনে আসছে মীরা। মীরা এতক্ষণ নিজের রুমেই ছিল। আহান মীরার আব্বুকে দেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম আঙ্কেল। মীরার বাবা টিভি থেকে চোখ সরিয়ে আহানের দিকে তাকালেন। ওয়ালাইকুম আসসালাম। আহান, তুমি ভালো আছো? মীরার দাদি মুহূর্তেই বলে উঠলেন, তা ছেলে, তুমি এত আসো কেন আমাদের বাড়িতে? তোমার মতলব তো ভালো না। আহান স্তম্ভিত। ওর এখানে আসাতে কি বিরক্ত বোধ করেন উনি? মীরার বাবা তার মাকে বলেন, মা, কি হচ্ছে? আহান মিরাজের বন্ধু, আসতেই পারে। তুই চুপ থাক। ঘরে একটা যুবতী মেয়ে আছে, বলে যাস না। আজ একটা কিছু হয়ে গেলে কি হবে? মীরা চমকালো। কপালে ভাঁজ পড়ল তার। ভাবে আহানের দিকে তাকায় সে। আহানের খারাপ লেগে গেল। আহান মীরার দাদিকে বলল, আর আসবো না দাদি, দোয়াই রাখবেন। আহান বেরিয়ে গেল। মিরাজ রেগে গিয়ে তার দাদিকে বলল, আহান সম্পর্কে না জেনে কিছু বলবে না দাদি। ও শুধু এখানে আমার জন্য আসে, অন্য কোনো ইন্টেনশনের জন্য না। এর আগেও তুমি তুর্যকে একই কথা বলেছো। তুমি কি ভাবো? হ্যাঁ, সব এত সোজা? মীরার দাদি মীরার বাবার উপর চেঁচিয়ে বললেন, দেখছিস তোর ছেলের কাণ্ড, আমাকে কথা শোনায়। মীরার বাবা বিরক্তি নিয়ে বলল, ভুল কিছু তো বলেনি মা। তুইও? মীরার দাদি উঠে চলে গেলেন। মিরাজও বাইরে বেরিয়ে গেল। মীরার বাবা মীরার দিকে চেয়ে আছেন। মীরা চোখ নামিয়ে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। আহানের বিষয়টি নিয়ে একসময় ভাইয়ের সাথে আলোচনা করবে। কি হয়েছে আহানের? দুপুর 2টা বেজে 10 মিনিট। মীরা এখনও কলেজ থেকে ফিরল না। বাসার সবাই চিন্তায় আছেন। মীরার মা মিরাজকে ফোন দিয়ে সবটা জানালেন। মীরাকে কল দিয়েও কোনো রেসপন্স পাওয়া যায়নি। মিরাজ তার অফিসে ছিল এই মুহূর্তে। তুর্য নেই যে তাকে ফোন করে বলবে মীরার কথা। তুর্য চলে গেছে তার চাকরিতে। তুর্য ফেনীতে নয়, চাকরি করে ময়মনসিংহ। একটা বড় দুশ্চিন্তায় পড়ল মিরাজ। নিজেও যেতে পারছে না, আবার কাউকে পাঠাতেও পারছে না। হঠাৎ তার মাথায় এলো আহানের কথা। হ্যাঁ, আহান, কিন্তু ও তো এখন থানায়। কিছু না ভেবেই মীরা আহানকে কল দিয়ে বসে। রিং বাজতে আহান কল রিসিভ করে বলে, হ্যাঁ মিরাজ, বল, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা। ভ্রু কোচকালো আহান, তারপর বলল, কি হয়েছে? তুই এখন কোথায় আছিস? সরকারি কলেজে নাকি মারামারি হচ্ছে, ওখানে যাচ্ছি। কেন? মীরা এখনো বাসায় ফিরেনি আহান। কি বলছিস? তাহলে কি উনি কলেজে আছে? সেটাই তো জানি না। তুই একটু দেখ না প্লিজ। তুর্য ময়মনসিং গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে খুঁজবো। খুঁজে পেলে জানাস। আচ্ছা। আহান কল কেটে দিল। সে অলরেডি কলেজে পৌঁছে গেছে। তার সাথে ছিল আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা। কলেজের ভিতর আহান ঢুকে দেখে যে অনেক বড় রকমের একটা সংঘর্ষ হয়েছে। আহান গিয়ে কলেজের ছেলেগুলোকে থামায় যারা মারপিট করছিল। এদিকে পুলিশ দেখে সবাই ভয় পেয়ে যায়। আহান কঠিন দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, স্টুডেন্ট হয়েছো, ঠিকভাবে স্টাডি করো, কিন্তু তোমরা এসব কি করছো? এসব তোমাদের শিক্ষাকে নষ্ট করে দিচ্ছে। সবাই নিচু হয়ে আছে আহানের কথা শুনে। অনেকের শরীর থেকে রক্ত ঝরছে। আহান এবার কলেজের টিচারদের উদ্দেশ্যে বলে, আপনারা আপনাদের স্টুডেন্টদের শাসন করতে পারেন না? কি কারণে ওরা এমন ঝগড়া করছে জানতে চেয়েছেন কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া দেখছেন, অথচ ওদের থামাতে পারেননি। অদ্ভুত। আহান আবারও ছেলেগুলোকে বলল, ঝগড়া কেন করছিলে? মারামারি কেন করছিলে বলো? ওদের মধ্য থেকে একজন বলে উঠে, ও আমার সাথে বাজিতে হেরে গিয়েছিল, আমি ওর কাছে বাজির টাকা পাই, এখন টাকা দিতে অস্বীকার করছে। সে কারণে তোমরা এমন মারামারি করবে? নিজেদের কি অবস্থা করেছো দেখেছো? তোমাদের মা বাবা তোমাদের কলেজে পাঠান ভালো শিক্ষা গ্রহণের জন্য, মারপিট করার জন্য নয়। সরি স্যার। একসাথে সব ছেলেগুলো বলে উঠল। আহান চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে। এদিকে মীরা এক কোণে দাঁড়িয়ে আহানের কথাগুলো শুনছিল। পুলিশরা ওইভাবে বোঝায়, সে কি তবে পুলিশদের ভুল বুঝে আসছে এতদিন? ভাবতে মীরার মাথায় জট পাকিয়ে যায়। আহান বাকি পুলিশদের উদ্দেশ্য করে বলে, ওদের নিয়ে কাছের কোনো হাসপাতালে যাও। ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবারের মতো ছেড়ে দিলাম। এর পরের বার এমন বাজি ধরে বা অন্য কিছু নিয়ে মারপিট করলে সোজা থানায় নিয়ে যাব। বাকি পুলিশরা ছেলেগুলোকে ধরে কলেজ ত্যাগ করে।
এদিকে কলেজে হাজারো ছাত্রছাত্রীর ভিড় জমে গেছে। আহান চারিদিকে দৃষ্টি আরোপ করে মীরাকে খুঁজছে। আহানের দৃষ্টি গিয়ে এক কোণে স্থির হয়। একজনকে দেখতে পায় সে। গায়ে কালো বোরকা আর কালো হিজাবে মস্তক আবদ্ধ তার। আহানের মুখে ফুটে ওঠে মুচকি হাসি। সে তার দৃষ্টি যেখানে স্থির হয়েছে সেখানে যেতে থাকে। মীরা তার বান্ধবীর সাথে কথা বলছিল, হুট করে তার হাত কেউ ধরে ফেলে খাপ করে। মীরা চমকে উঠে পাশ ফিরে তাকায়, আহানকে দেখতে পায় সে। মীরা আহানের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আহান হঠাৎ ওর হাত ধরেছে কেন। আহান কিছু না বলেই মীরার হাত ধরে কলেজ গেটের দিকে রওনা হয়। কলেজ গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তারা। মীরা কঠোর গলায় আহানকে বলে, এভাবে হাত ধরে নিয়ে এলেন কেন? আহান মীরার দিকে তাকায়। রেগে আছে বোধহয় মেয়েটা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলে, কয়টা বাজে ম্যাম? আপনার সে খেয়াল আছে? আপনি জানেন আপনাকে নিয়ে আপনার বাড়ির লোক কতটা টেনশন করছে? আপনার ভাই আমাকে কল দিয়ে আপনাকে খুঁজে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছে। মীরা চোখ বড় বড় করে ফেলে। ইস, এতটা দেরি হয়ে গেল। ঝগড়া দেখতে দেখতে সময়ের কথা মনেই ছিল না তার। আহান বলল, আপনি এখানে দাঁড়িয়ে ঝগড়া দেখছিলেন? মীরা বলে, আসলে ছেলেগুলোর মধ্যে একজন আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, আর সে বলল থাকতে, তাই আর কিছু না ভেবেই। আহান এদিক ওদিক তাকিয়ে গাড়ি দেখে। তারপর মীরার উদ্দেশ্যে বলে, চলুন, রাস্তা পার হবেন, আমাদের যেতে হবে। রাস্তা পার হব, কিন্তু দিঘির ওখানে উঠবো। কেন? খাওয়া হয়নি আমার, আগে ফুচকা খেয়ে নি, তারপর বাসায় যাব। ম্যাম, আমাকে থানায় যেতে হবে। মীরা কৌতুকের ছলে বলে, দায়িত্ব নিয়েছেন তা পালন করবেন না? কেমন পুলিশ মানুষ আপনি। আচ্ছা চলুন, তবে বেশি সময় নেবেন না। আহান মীরাকে রাস্তা পার করিয়ে ওপাশে দিঘির ওখানে গেল। বলে রাখা ভালো, ফেনী কলেজের সামনে রয়েছে এক বিশাল দিঘি। রাজাঝির দিঘি নামে বেশ পরিচিত এই দিঘি। পূর্ব দিকে কলেজ, পশ্চিম দিকে দিঘি আর মাঝখানে রাস্তা। রাস্তা পার হয়ে দিঘির ওখানে যেতে হয়। দিঘির সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেকগুলো ফুচকার স্টল এবং পাশে অনেকগুলো ফুটপাতের দোকান। মীরারা ফুচকার স্টলের সামনে এসে দাঁড়ায়। মীরা নিজের হাতের দিকে তাকিয়ে দেখে আহান এখনো তার হাত ধরে আছে। মীরা বলে, আর কতক্ষণ আমার হাত ধরে থাকবেন শুনি? আহান চটজলদি মীরার হাত ছেড়ে দেয়। মীরা ঠোঁট চেপে ধরে হাসে। সরি মিস। মীরা বলে, চলুন বসবেন। আহান বলল, আপনি খান, আমি খাই না এসব। আমি কখন আপনাকে খাওয়ার কথা বললাম? আমি তো আপনাকে বসতে বলেছি। আহান পড়ল ভীষণ লজ্জায়। এদিকে মীরা মিটমিট করে হাসছে। মীরা ভাবছে, আহানের জায়গায় যদি তুর্য থাকতো তাহলে এতক্ষণে কথার মার প্যাচে মীরাকে আটকে দিত। কিন্তু এই ছেলে তো কথাই বলতে জানে না ঠিক করে, মজাই বুঝে না, কি লাজুক। মীরা বলে, চলুন চলুন, আমি খাবো আর আপনি বসে বসে দেখবেন। এমনিতেও তো আপনি ঝাল খান না, আর আমি না ঝাল ছাড়া কিছু খেতেই পারি না। আহান গিয়ে ওখানে একটা ভালো টেবিল চেয়ারে মীরাকে নিয়ে বসায়। যেখানে লোকজন নেই এমন একটা টেবিলে নিয়ে যায় সে। টেবিলে কিছু পানি জমেছিল। আহান একটা লোককে ডেকে বলল টেবিলটা পরিষ্কার করে দিতে। তারপর ফুচকাওয়ালাকে বলে মীরাকে ফুচকা দিতে। মীরা বলে, ঝাল ঝাল এবং বেশি টক দিয়ে ফুচকা দিও মামা। আহান মীরার দিকে তাকায়। মেয়েটাই পারে এত ঝাল খেতে, বাপ রে। আহান ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছিল। এদিকে মীরার ভালো লাগলো আহানের এমন দায়িত্ববোধ দেখে। কিছুক্ষণ পর ফুচকা নিয়ে আসা হলো। মীরা ঝাল ঝাল ফুচকা খেতে থাকে। আহান এসব দেখতে পারছে না, চোখ দিয়ে পানি পড়বে তার এমন মনে হচ্ছে। তাই সে একটু দূরে গিয়ে দাঁড়ালো। এদিকে মীরা আহানের কথা ভেবে মনে মনে হাসছে আর ফুচকা খাচ্ছে। হুট করে ফুচকার টক মীরার মুখ সহ নাক দিয়ে ঢুকলো। মীরা কাশতে শুরু করলো। টেবিলে থাকা জগে হাত দিয়ে দেখে পানি নেই। মীরার অবস্থা আরো খারাপ হতে লাগলো। আহান দোকান থেকে এক বোতল পানি কিনে তার মুখ খুলে তাড়াতাড়ি করে মীরার সামনে ধরলো। মীরা আহানের কাছ থেকে পানির বোতলটা নিয়ে পানি খেতে লাগলো। পানি খাওয়ার পর কাশি বন্ধ হয়ে গেল মীরার। এখন একটু ভালো লাগছে তার। তখনই আহান বলল, খাওয়ার সময় শুধু খাওয়াতেই মনোযোগ দিবেন, অন্য কোথাও নয়, না হলে এমন অবস্থা হবে। মীরা করুণ চোখে আহানের দিকে তাকালো। আহান তার দৃষ্টি সরিয়ে নিল মীরার কাছ থেকে। বাকি ফুচকাগুলো আস্তে আস্তে খেতে লাগলো সে।
খাওয়া শেষে যখন মীরা ফুচকার বিল দিতে যাবে তখন আহান ওকে থামিয়ে দিয়ে নিজেই ফুচকার বিল দিয়ে দিল। মীরা অবাক হয়ে বলল, এই আপনি কেন দিলেন? আহান বলল, আমি এত অকৃতজ্ঞ নই মিস যে বন্ধুর বোনের সাথে থেকে তাকে খাওয়ানোর পয়সা আমার থাকবে না। আমি সাথে থাকা সত্ত্বেও তাকে টাকা দিতে হবে। আপনি এখন আমার দায়িত্বে আছেন। কথা না বাড়িয়ে বাসায় চলুন। হ্যাঁ, একটু দিঘি থেকে ঘুরে আসি। ম্যাম, বাসায় অপেক্ষা করছে সবাই আপনার জন্য। ও হ্যাঁ, ইস, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই তাদের কলগুলো দেখতে পাইনি। চলুন। মীরা চলে যাওয়ার জন্য 2 কদম পা ফেললো, কিন্তু এরপরে একজনকে দেখেও থেমে গেল। একটা ছেলে ওর দিকে এগিয়ে আসছে। মীরা কাচুমাচু হয়ে আহানের পাশ ঘেঁষে দাঁড়ায়। আহান কিছুই বুঝলো না। ছেলেটা মীরার কাছে এসে বলে, আরে মীরা, কি খবর? মীরা বিরক্তি নিয়ে বলে, ভালো। ছেলেটা মীরার পাশে পুলিশের পোশাক পরা আহানকে দেখে ভ্রু কুঁচকালো। তারপর সোজা মীরাকে প্রশ্ন ছুড়ে বলে, মীরা একবার ডুবুক গিলে কি বলবে এবার? হুট করেও বলে বসে, আমার বয়ফ্রেন্ড। আহান চমকালো, থমকালো, শীতল চোখে মীরার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ছেলেটা বলল, ওহ, অভিনন্দন। পুলিশ দেখে ছেলেটা কিছু না বলে একটু ভয় পেয়ে চলে গেল। আহান জিজ্ঞেস করলো, আমি কবে আপনার বয়ফ্রেন্ড হলাম? মীরা চোখ বন্ধ করে দাঁত মুখ খিচে বলে, ছেলেটা কলেজের সিনিয়র, প্রপোজ করেছিল, রাজি হয়নি, কিন্তু পিছু ছাড়ছে না, তাই এ মিথ্যে। সরি। আহান বুঝলো। ও আর এই বিষয়ে কথা বাড়ালো না। দুজন ফুটপাত ধরে হাঁটতে লাগলো। মীরা হঠাৎ আহানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি তো নতুন এসেছেন এখানকার থানায়, তাই না? আগে কোথায় ছিলেন? আহান জবাবে বলে, চট্টগ্রামে। এখানে বদলি হয়ে এসেছি 2 সপ্তাহ হলো। হাঁটতে হাঁটতে তারা রাস্তায় এসে পড়লো। আহান একটা রিক্সা ডেকে দিল। মীরা রিক্সায় উঠে বসলো। আহান বলল, কিছু মনে করবেন না, আসলে থানায় জরুরি কাজ আছে, তা না হলে আপনাকে পৌঁছে দিতাম। ইটস ওকে, আমি যেতে পারবো। আহান রিক্সাওয়ালাকে 50 টাকা দিল। মীরা ভ্রুকুচকে বলল, 30 টাকা ভাড়া, আপনি 50 টাকা দিচ্ছেন? কলেজ রোড থেকে একাডেমি রোড পর্যন্ত রিক্সা ভাড়া কিন্তু 30 টাকা, অটোতে গেলে 10 টাকা। যাতে আপনাকে ভালোভাবে বাসায় পৌঁছে দেয়, সাবধানে যাবেন। মীরা মুচকি হাসে। আসছি। মীরা সামনের দিকে তাকিয়ে থমকালো। আবারও আহানের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর সাহেব, আপনার ঘড়ি কিন্তু খুলে যাচ্ছে। আহান পাশ ফিরে তাকিয়ে মীরার কথা শুনে নিজের হাতের দিকে তাকায়। পড়ে যাওয়ার আগেই নিজের ঘড়িটি ধরে ভালোভাবে হাতে লাগিয়ে নেয় সে। থ্যাংক ইউ মিস। মীরা আবারও হাসে রিক্সা সামনের দিকে এগোতে লাগলো। আহানও চলল থানায়। নিজের রুমে বসে ফেসবুক স্ক্রল করছিল মীরা। হঠাৎ তার সামনে একটা আইডি চলে এলো। আইডিটা আহানের। প্রোফাইলে আহানের সুন্দর একটা ছবি দেওয়া আছে। আইডির নাম আব্রাহাম মাহমুদ আহান। মীরা 7-5 না ভেবেই আহানের আইডিতে ঢুকে। তেমন কোনো পোস্ট বা পিক নেই ওর আইডিতে। মীরা আহানের প্রোফাইল পিকটা জুম করলো। আহানকে দারুণ লাগছে পুলিশের পোশাকে। মীরা মুচকি হাসলো। 2 হাতের দুটো বৃদ্ধা আঙ্গুলের সাথে আঙ্গুল ঘষতে ঘষতে ভাবছে রিকোয়েস্ট পাঠাবে কিনা। চোখ বন্ধ করে রিকোয়েস্টও পাঠিয়ে দিল। তারপর ডাটা অফ করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। মীরা এখনও চোখ বন্ধ করে আছে। ও আহানকে নিয়ে এত কেন ভাবছে? রাতের খাবার খাচ্ছিল মীরারা সবাই মিলে। ডাইনিং টেবিলে বসে আছে মীরা, মীরার বাবা, দাদি ও মিরাজ। খাবার সার্ভ করছে মীরার মা ও ভাবি। মীরার মা খাবার সার্ভ করতে করতে বললেন, মা ফোন করেছিল, বলেছে মিরাজ যেন তার বউকে নিয়ে কাল গ্রামের বাড়িতে যায়। উনি মিরাজের বউকে দেখতে চেয়েছেন। অসুস্থতার জন্য তো বিয়েতে আসতে পারেননি। তাছাড়া মীরার মামারাও কল করে ওদের যেতে বলেছেন, মীরাকেও নিয়ে যেতে বলেছেন। খাবার টেবিলে নীরবতা। কিছুক্ষণ পর মীরার বাবা বললেন, কাল শুক্রবার, ব্যাংক বন্ধ। মিরাজ, তুমি মীরাকে আর বৌমাকে নিয়ে কাল সকালে রওনা দিও। অসুস্থ মানুষ দেখতে চেয়েছেন, যখন যেও। মীরা আজ আর কিছু বলে না। সবাই খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া শেষ করে মীরা তার রুমে চলে আসে। রুমে আসার পর মীরা নিজের ফোনটা হাতে নিতে দেখে তুর্যকে অনেকগুলো কল দিয়েছে আর একটা মেসেজ করে বলেছে অনলাইন হতে। মীরা ডাটা অন করে, সাথে সাথেই তুর্যর কল আসে, ভিডিও কল। মীরা কলটা রিসিভ করে। তুর্য উপাস থেকে বলে,
কই থাকিস রে? বাসায় থাকি। বাসায় থাকলে কল ধরিস না কেন? কতগুলো কল দিলাম। মীরা বিছানায় বসতে বসতে বলে, খাবার খেতে গিয়েছিলাম। কেমন আছিস? একটা কলও দিস না কেন তুই? তুর্য ভাই সরি, আমার তোমার খোঁজ নেওয়া উচিত ছিল। হয়েছে, এখন বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই। তুমি? আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। কি করো? কাজ করছি রে, বাসায় বসেও কাজের শেষ নেই। ক্লান্ত হয়ে গেলে নাকি? কেন যে চাকরি করতে নিলাম? চাকরি না করলে খাবে কি আর তোমার বউকে খাওয়াবে কি? আমার যে বউ হবে না, সে আমাকেই ভালোবাসবে, আমার চাকরি দেখে নয়। বাবার পয়সায় কি আর সারা জীবন চলা যায়? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।